জিনিয়া প্রথম দিন কলেজে ঢুকছে এমন সময় কিছু সিনিয়র ছেলে জিনিয়াকে র্যাগিং করে। তারা জিনিয়ার চোখে একটা রুমাল বেঁধে বলে, শোন, এই তো চোখ বাঁধলাম, এবার তুই সোজা যাবি, গিয়ে যাকে হাতের কাছে পাবি তাকেই তোর কিস করতে হবে। কিন্তু ভাইয়া। বললাম না যা, কোনো কথা নয়। জিনিয়া বাধ্য হয়ে আর কিছু না বলে সে সোজা যেতে লাগে। ভয়ে তার বুক কাঁপছে। হঠাৎ একজনের সাথে ধাক্কা লাগে। তখন জিনিয়া সেই অবস্থায় তাকে ধরে কিস করে। আর অন্যদিকে সেই সিনিয়র ছেলেগুলো নতুন প্রফেসরকে দেখে পাঠিয়ে যায়। জিনিয়া কিস করতে প্রফেসর জিনিয়াকে চড় মেরে বলে, এই মেয়ে, তুমি কলেজে সেসব করার জন্য? অভদ্র মেয়ে একটা। আপনি কে? আর ওরা সবাই র্যাগিং করছিল তাই। বলে জিনিয়া পেছনে তাকায়, দেখে তারা নেই। তখন জিনিয়া অসম্মানে পড়ে যায়। তখন প্রফেসর বলে, আমি তোমাদের নতুন প্রফেসর আয়ন রহমান। আর কোথায় কে এখানে র্যাগিং করছে? মিথ্যে বলে জায়গা পাওনি, যাও এখান থেকে। জিনিয়া ভয়ে দৌড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তারা ক্লাসে যায়। একা বসে আছে এমন সময় কলেজের একটা মেয়ে জয়া এসে তার পাশে বসে বলে, এই, তুমি আজ প্রথম কলেজে? হুম। আর তুমি? আমার বেশ কিছুদিন হলো। তা তোমার নাম কি? হাই, আমি জিনিয়া। আর তুমি? হ্যালো, আমি জয়া। আমাদের দুজনের নামের খুব মিল। আমরা বন্ধু হতে পারি? হুম, নিশ্চয়ই। বলেই দুজন গল্প করছে এমন সময় ক্লাসে প্রফেসর আয়ন আসে। তখন সবাই দাঁড়িয়ে পড়ে, শুধু জিনিয়া ও জয়া বাদে। তখন প্রফেসর বলে, এই মেয়ে, তোমার কি প্রবলেম? তুমি প্রফেসরদের সম্মান করতে জানো না? আয়ানের কথা শুনে জিনিয়া থতমত খেয়ে বলে, না না, মানে স্যার, আমি বুঝতে পারিনি। বুঝবে কি করে? কলেজ তো আড্ডা মারার জায়গা। আয়ান ক্লাস শুরু করে। জিনিয়া এক ধ্যানে আয়ানকে দেখছে আর জয়া জিনিয়াকে ফলো করছে। কিছুক্ষণ ক্লাস নেওয়ার পর আয়ান বেরিয়ে যায়। জিনিয়া সব ক্লাস করে বাড়ি ফিরে আসে। তখন তার মা জৈনব বেগম বলে, কি রে মাজিয়া, প্রথম দিন কলেজ কেমন হলো? জিনিয়া তার মাকে বলে, আর কলেজ? আমার প্রথম কলেজই ভালো ছিল। কেন যে তোমরা এখানে এলে কে জানে। ওসব বাদ, কি আছে খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। বলে জিনিয়া ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে তার মাকে খেতে দেয়। সে কিছুটা খেয়ে নেয়, তারপর হাত ধুয়ে তার মাকে বলে নিজের রুমে যায় এবং নিজের বেডে শুয়ে কলেজে সেই কথাটা ভাবে। কিভাবে সে তার প্রফেসরকে কিস করেছিল সেই কথাটা ভেবে বলে, প্রফেসরটা সেই লেভেলের হ্যান্ডসাম আছে, আমি ওকে আমার করব। আমি তো প্রথম দেখায় ক্রাশ খাইছি। এমন সময় জিনিয়ার ছোট বোন জুন আসে। এসে জিনিয়াকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। জিনিয়া জুনকে নিয়ে ঘুমায়। দুইজনে ঘুমিয়ে আছে। জিনিয়া স্বপ্ন দেখছে সেই প্রফেসরকে ভালোবাসি বলে জড়িয়ে ধরেছে। আর তখনই জুন চেঁচিয়ে ওঠে। তখন জিনিয়া বলে, এই বোন, কি হলো তোর? আপি, তুই এভাবে আমাকে জড়িয়ে ধরছিলি কেন? আর একটু হলেই তো আমার দম বন্ধ হয়ে আসছিল। সরি বোন, আসলে স্বপ্ন দেখছিলাম। আর কি হলো বুঝতেই পারিনি। ওকে, তুই আমার থেকে এই দূরে গিয়ে ঘুমা। বলেই জুন জিনিয়ার থেকে কিছুটা দূরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে এমন সময় তার মা বলে, শোন না জিয়া, আজ তোর খালামণি আসবে, তাই তুই যদি এয়ারপোর্ট গিয়ে ওদের নিয়ে আসিস। মা, আমার নতুন কলেজ। আর তুমি? জানি মা, কিন্তু ওরা তো এখানে নতুন, কিছুই জানে না। ওকে, যাচ্ছি। জুনকে বলো রেডি হতে, ওকে নিয়ে যাব। ওকে। বলেই দুই বোন রেডি হয়ে এয়ারপোর্টে যায়। কিছুক্ষণ পর ফ্লাইট ল্যান্ড করে। তারপর তার খালামণি ও তার খালাতো বোন হিনা এসে তাদের সামনে দাঁড়ায়। জুন বলে, খালামণি, আপু, কেমন আছো তোমরা? জিনিয়ার খালামণি জুনকে বলে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো আমার মিষ্টি? আমিও ভালো আছি। এই বলে তারা গাড়ির কাছে যায়। জিনিয়া আর হিনা সামনে আর জুন ও তার খালামণি পেছনে। জিনিয়া হিনা গল্প করছে। হেনা আস্তে করে জিনিয়াকে বলছে, কি রে জিয়া, নতুন শহরে আপন করার মতো কাউকে পেলি? পেয়েছি, তবে সে প্রফেসর। কি বলছিস, তাই নাকি? হুম। আর তোর অরুণের কি খবর? ও বলছে ও দেশে ফিরেছে, তাই ওর সাথে দেখা করবো বলে এখানে আসা। তোরা আজ 2 বছর একে অপরকে না দেখে প্রেম করছিস।
তোরা দুজন দুজনকে এর আগে দেখতে চাসনি? ও একবার চেয়েছিল, তখন আমি অনেক দূরে ছিলাম তাই দেখা করিনি। তোদের প্রেমকে সালাম। এমন সময় পেছন থেকে জিনিয়ার খালামণি বলে, তোরা দুটিতে কি গল্প করছিস? খালামণি, ওটা আমাদের পার্সোনাল কথা, তোমাকে বলা যাবে না। বলতে বলতে বাড়ি এসে যায়। বাড়িতে আসতেই জৈনব এসে তার বোনকে নিয়ে ভেতরে যায়। জুন তাদের পেছনে যায়। জিনিয়া হেনাকে নিয়ে নিজের রুমে যায়। রুমের হালত দেখে হেনা বলে, কিরে জিয়া, দেখে মনে হচ্ছে না তুই আমাদের নিয়ে আসার জন্য এভাবে সাজগোজ করছিলি। তোদের জন্য কেন করব? আমি তো ওর জন্য করছিলাম, আর তোদের জন্য সব গন্ডগোল হয়ে গেল। ভেবেছিলাম ওকে আজ ইমপ্রেস করব, তোদের জন্য হলো না। আজ হয়নি তো কি হয়েছে, কাল করে নিবি। আচ্ছা, তোর ওয়াশরুমটা কোন দিকে? আমারটা খারাপ? তুই এক কাজ কর, তুই আমার রুম থেকে বেরিয়ে বাঁদিকের ঠিক সামনে যে ঘরটা আছে ওখানে চলে যা, ওইটাই ভালো ওয়াশরুম আছে। ওকে। হেনা জিনিয়ার রুম থেকে বেরিয়ে বাঁদিকের রুমে ঢুকে যেই না ওয়াশরুমে ঢুকবে অমনি চেঁচিয়ে ওঠে। তখনই একজন হেনার মুখ চেপে ধরে বলে, এই কে আপনি? আর আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢোকার অধিকার কোথায় পেলেন? আমি মানে জিয়া আমাকে বললো মানে। কি তখন থেকে মানে মানে করছেন? ঠিক করে বলুন কে আপনি, আর এখানে কেন? আমি হেনা, আর জিয়া আমাকে এখানে আসতে বললো, তাই আমি এসেছিলাম ওয়াশরুমটা ব্যবহার করার জন্য। আপনি জিয়ার কে? আমি জিয়ার বোন। কি? আপনি জিয়ার বোন? হাসালেন। আমি জিয়ার ভাই সুজন। আর আমার আপনার মতো অভদ্র কোনো বোন নেই যে অন্যের রুমে নক না করে ঢুকে যায়। এর মানে আপনি সুজন ভাইয়া? ভাইয়া, আমি আপনার মিনু খালামণির মেয়ে হেনা। কি আপনি? মানে তুমি তুমি কেন বলছি? তুই মিনু খালামণির মেয়ে? হ্যাঁ না, তোকে সেই ছোটবেলায় দেখেছিলাম, তাই তোকে দেখে চিনতে পারিনি। আমিও তো আপনাকে চিনতে পারিনি। আচ্ছা সরি ভাইয়া, আসছি। ওয়াশরুমে যাবি বলে এলি, যা ওয়াশরুমে, আমার স্নান করা হয়ে গেছে। ওকে ভাইয়া। তারপরে সুজন নিচে এসে তার খালামণির সাথে দেখা করে। অন্যদিকে হেনা ওয়াশরুম থেকে বেরিয়ে জিনিয়ার কাছে গিয়ে বলে, জিয়া, তুই বলিসনি কেন যে ওটা সুজন ভাইয়ার রুম? বলিনি, কারণ সুজন ভাইয়া বাড়িতে নাই, তাই বলিনি। সুজন ভাইয়ার রুমে আছে, আর তোর কথা শুনে গিয়ে একবারে সুজন ভাইয়ার সামনে পড়ে গেছি। তুই কি পাগল? তুই আগে বললি না কেন? কি বলছিস জাতা? ভাইয়া বাড়িতে নেই বলেই তো আমি গেলাম তোদের নিতে। ভাইয়ার রুমে। কি বলছিস? মানে ভাইজান এসেছে? তুই বিশ্বাস কর, আমি জানতাম না। এখন আমি কি করে ভাইয়ার সামনে গিয়ে দাঁড়াবো? সব তোর জন্য হলো। সরি, আমি সত্যিই জানতাম না ভাইজান বাড়ি এসেছে। হয়েছে, চল এখন। জিনিয়া নিচে এসে তার ভাইয়াকে ধরে বলে, ভাইজান কেমন আছো? আর তুমি কখন এলে? আমি তো কিছুক্ষণ আগে এলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই বল। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তারপর বল, এখানে মন বসেছে? কলেজ কেমন? কলেজ ভালো লাগছে, বাট নতুন তো, তাই একটু কেমন কেমন লাগছে। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। এমন সময় হেনা নিচে এসে দেখে জিয়া সুজন বসে কথা বলছে। হেনা আসবে কি আসবে না ভাবছে, এমন সময় সুজন বলে, আচ্ছা জিয়া, এই পিচ্চিটা মনু খালামণির মেয়ে? কেন ভাইজান, চিনতে পারছো না? কি করে চিনবো? পিচ্চিটা তো এখন একটু বড় হয়ে গেছে। ভাইয়া, এখন আমাকে আর পিচ্ছি বলবে না। তুই তো এখনো পিচ্চি আছিস, তোকে পিচ্চি বলবো? পিচ্চি একটা। এমন সময় জুন এসে সুজনের পাশে বসে বলে, ভাইয়া, আমার জন্য কি নিয়ে এসেছো? তোর জন্য আর কি নিয়ে আসবো? তোর পছন্দের জিনিস। সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ রে, আমার রুমে আসে, গিয়ে দেখ। জুন সুজনের কথা শুনে চলে যায়। জিয়া হেনা বসে টিভি দেখতে দেখতে গল্প করছে। এমন সময় সুজন সেখান থেকে উঠে চলে যায়। হেনা জিয়াকে বলে, জিয়া, ভাইয়া তো চেঞ্জ হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। কি করে চিনবি? আজ কত বছর পর তুই ভাইয়াকে দেখলি। পরের দিন জিয়া কলেজে যায়। সে কলেজে গিয়ে প্রফেসরকে খুঁজতে লাগে, আর তখনই আবার ধাক্কা লাগে জিনিয়ার প্রফেসরের সাথে। তখন প্রফেসর বলে, এই মেয়ে, তোমার সমস্যা কি? কলেজ এলে শুরু করে দাও, এটা তোমার কি স্বভাব? কাল কলেজ আসনে একটু শান্তি ছিল। স্যার, আমি আসলে ইচ্ছে করে কিছু করিনি, আসলে আমি বুঝতে পারিনি। চুপ, একদম বাহানা দেবে না। অপদার্থ মেয়ে একটা, নিজেকে ঠিক করে রাখতে পারো না।
জিনিয়া কিছু একটা বলতে যাবে তখনই জয়া এসে জিনিয়াকে ডেকে নেয়। জিয়া চলো, ক্লাস আছে এখন, পরে কথা বলে নেব। ওকে চল। দুজনে ক্লাসে বসে আছে। আয়ন এসে ক্লাস নিচ্ছে। এমন সময় জিনিয়া বলে, শোনো যা, একটু বাইরে যাব, স্যারকে বলো। ওকে স্যার, একটু বাহিরে যাব। ওকে যাও। দুজনে একসাথে উঠেছে বাইরে যাওয়ার জন্য। তখন আয়ান জিয়াকে বলে, এই মেয়ে, তুমি কোথায় যাবে? স্যার বাইরে। আমাকে তোমাকে পারমিশন দিয়েছে? স্যার, আমি ওর জন্যই বলেছিলাম। কেন, তুমি কি ওর চাকর? স্যার ও আমার বন্ধু, তাই। তাই কি? তুমি যা বলবে তাই করবে? বসো চুপচাপ, একদম বাইরে যাবে না। আর তুমি যদি একা যেতে চাও একাই যেতে পারো। না স্যার, প্রয়োজন নেই। ওকে, বসে থাকো। তখন জিনিয়া মনে মনে বলে, আমি ওই লোকটাকে প্রথম দেখে ক্রাশ খাইছিলাম। একটু দয়া মায়া নেই নাকি শুধুই আমার সাথে এমনটাই করে? এমন সময় আয়ান এসে জিনিয়ার মাথায় টোকা মেরে বলে, এই মেয়ে, কি ভাবছো? ক্লাস করছি সেদিকে ধ্যান নেই? ধ্যানটা কোন দিকে শুনি? আনমনেই বলে ওঠে, কেন আপনার দিকে? কি বললে? কই কিছু না। তোমার সত্যি মাথা খারাপ আছে? অন্যদিকে সুজন বসে আছে। হেনা গিয়ে বলে, সুজন ভাইয়া কি করছো? ও তুই? এই বসে আছি। আমাকে একটু ঘুরতে নিয়ে যাবেন? না, আমি নিয়ে যেতে পারবো না। তাছাড়া আমি কাল এলাম, এখানকার কিছুই চিনি না। তুই বরং জিয়া এলে ওকে নিয়ে যাস। বলেই সুজন উঠে নিজের রুমে চলে যায়। তখন হেনা নিজের মনে মনে বলে, সুজন ভাইয়া কেমন জানো, আমাকে একটু নিয়ে বেরোলে কি এমন অসুবিধা হতো? এমন সময় হেনার বিএফের ফোন আসে। হেনা খুশি হয়ে ফোনটা ধরে বলে, জান কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো। জান তুমি কবে দেখা করবে? আমি এই এলাম, একটু সময় দাও, তারপর দেখা করি। তুমি দেখা করবে তো? অবশ্যই দেখা করব। তুমি জানো না আমিও যে তোমাকে দেখার জন্য কতটা বিভোর হয়ে আছি। আই লাভ ইউ জান। লাভ ইউ টু বেবি। কলেজ শেষ করে জিনিয়া বাড়ি ফিরে আসে। এসে দেখে হেনা ফোনে ব্যস্ত। তখন জিনিয়া বলে, কি রে, কি করছিস? ও ফোন করছিল, ওর সাথে কথা বলছিলাম। ও খুব ভালো। তা দুজনে কবে দেখা করছিস? ও বলছে এখানে নতুন, কিছুই জানে না, তাই কটা দিন সময় চাইছে। আচ্ছা চল। তোরটার কি খবর? আর বলিস না, আমি যে কেন ওকে পছন্দ করলাম সারাক্ষণ আমাকে বকছে। ভাবিস না, ঠিক হয়ে যাবে। হেনা, জিনিয়া আর তার ছোট্ট বোন মস্তি করছে। এমন সময় সুজন আসে। এসে হেনাকে বলে, হ্যাঁ না, একটু শোনো তো। কিছু বলবে ভাইয়া? আয় এদিকে। আসছি। আমিও যাব। না, হ্যাঁ না হলেই হবে। তুই বোনের সাথে গল্প কর। ওকে, তোমরা যাও। বলেই জিনিয়া তার বোনের সাথে হেল্প করছে। এদিকে সুজন হেনাকে বাইরে এনে বলছে, বোন, আমাকে একটু সাহায্য করতে পারবি? কি সাহায্য ভাইয়া? তুই বলেছিলি না আমার সাথে ঘুরতে যাবি, চল দুজনে ঘুরতে যাব। কি হলো ভাইয়া? একটু আগে তো না বলে দিলে, আবার এখন নিজে থেকে বলছো। কি ব্যাপার? সত্যি করে না বললে আমি যাব না। ওকে বলছি, তবে কাউকে বলবি না। আর হ্যাঁ, জিয়া কেউ না, ও পেট পাতলা, সবাইকে বলে দিবে। ওকে বলবো না, বলুন কি কথা? আমি একজনকে ভালোবাসি আর ওর সাথে দেখা করব, তাই কোথায় গেলে ভালো হবে সেটাই দেখার জন্য যাচ্ছি। ও তাই? নাম কি? ওসব পরে জানবি, এখন চল, যা খাবি সব খাওয়াবো। সত্যি? বলে দুজনে বেরিয়ে যায়। বাড়ি থেকে কিছুটা দূরে একটা পার্ক দেখতে পায়। তারা পার্কে গিয়ে বসে। সুজন হেনাকে ফুচকা আইসক্রিম খাইয়ে বাড়ি ফিরে আসে। জিনিয়া ও জুনের জন্য নিয়ে আসে। পরের দিন জিনিয়া কলেজ যায়। জিনিয়া আয়ানকে দেখে বলে, স্যার আপনাকে কিছু বলার আছে। বলো। স্যার আমি আপনাকে পছন্দ করি। জিনিয়ার এই কথা শুনে আয়ান খুব রেগে যায় এবং বলে, এই মেয়ে, তোর মাথায় কি ফোসা ভরা? কাকে কি বলতে জানো না? আমি তোমার প্রফেসর। প্রফেসরকে কি আমার কথা বলে? আর ইউ ম্যাড? আর একদমও যেন তোমার মুখে আমার কথা না শুনে। মাইন্ডেড। বলেই আয়ান সেখান থেকে চলে যায়। তখন জিনিয়া মনে মনে ভাবতে থাকে, তোমাকে তো আমি আমার করেই ছাড়বো চান্দু। কোথায় পালাবে তুমি তোমার জিএফকে ছেড়ে? জয়া এসে জিয়াকে ক্লাসের জন্য ডেকে নিয়ে যায়। জিয়া ক্লাসে বসে আয়নকে দেখছে।
এতে আয়ান খুব ডিস্টার্ব ফিল করছে। অন্যদিকে হিনা তার বিএফের সাথে ফোনে কথা বলছে। জান কেমন আছো? ভালো। তুমি কি করছো? এই বসে বসে তোমার কথা ভাবছি। এমন সময় সেখানে সুজন আসে। হেনা ফোনটা লুকিয়ে নেয়। তখন সুজন বলে, তুই এখানে কি করছিস? এই তো বসে আছি ভাইয়া। আচ্ছা, আজ যাবে ঘুরতে? সত্যি আজও নিয়ে যাবে? চল ঘুরে আসি। এমন সময় সেখানে জুন এসে বলে, ভাইয়া আমিও যাব তোমাদের সঙ্গে। যাবি? ঠিক আছে, চল সবাই মিলে ঘুরে আসি। ভাইয়া কোথায় যাবে? পার্কে, কাল যেখানে গিয়েছিলাম। সুজন জুনকে ও সঙ্গ নিয়ে যায়। এসব দেখে জৈনব তার বোন মিনুকে বলে, বোন, একটা কথা বলবো। বলো। আচ্ছা, সুজন আর হেনা দুজন দুজনকে পছন্দ করে না তো? বুঝতে পারছি না, কিন্তু যদি পছন্দ করে তাতে কি? আমি আমার ছেলের জন্য হেনা মামুনির কথা ভাবছি। তুই কি রাজি হবি আমার ছেলেকে তোর মেয়েকে দেওয়ার জন্য? এ তো খুব ভালো কথা, ও যদি মেনে নেয় আমাদের কোনো প্রবলেম নেই। অন্যদিকে আয়ান জিনিয়াকে বলে, জিনিয়া, কি করছো? এভাবে কি দেখছো? স্যার, আপনাকে। কি কি বলছো তুমি? চুপচাপ ক্লাস করবে তো করো, আর তা না হলে আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। ওকে স্যার। বলে আবারও কিছুক্ষণ ক্লাস করার পর আবারও আয়ানের দিকে তাকিয়ে আছে। তখন আয়ান জিনিয়াকে বাইরে দাঁড় করিয়ে রাখে। অন্যদিকে সুজন, হেনা ও জুন আনন্দ করে বাড়ি ফিরে আসে। এদিকে কলেজ শেষ হতে আয়ান একটা রিক্সা ধরে নিজের রুমের দিকে যাচ্ছিল। এমন সময় জিনিয়া তার পাশে বসে এবং আয়ানের হাত ধরে নেয়। তখন আয়ান রিক্সা থেকে নেমে জিনিয়াকেও নামিয়ে একটা চড় মেরে বলে, হে মেয়ে, সমস্যা কি তোর? তুই কি মানুষ হবি না? তোর কি বুদ্ধি লোপ পেয়েছে? তোকে আমি বললাম যে আমি তোর প্রফেসর, তারপরও তুই আমার সাথে এমনটা করছিস? স্যার, এসব আপনি কেমন কথা বলছেন? আপনি আপনার ছাত্রীকে এমন ভাষায় কথা বলছেন? তুই আমাকে বাধ্য করেছিস এমন কাজ করতে। তুই জানিস আমি কে? তুই যদি জানতিস তবে কখনোই আমাকে প্রেম নিবেদন করতিস না। কি বলছেন এসব? আপনি কে? আমি একজন মাস্তান। আমি ছিলাম বাংলার ডন। সবাই আমাকে এক নামে চিনত, খান মাস্তান। আমি ছোট থেকে একজনকে ভালোবাসি, আর তার কথা ভেবে আমি নর্মাল জীবনে এসেছি। আমি শুধু তাকেই ভালোবাসি। তাকে নিয়ে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই। তাই আপনি আমার থেকে দূরে থাকবেন। কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি, আমি সত্যি আপনাকে খুব ভালোবাসি। আমায় ক্ষমা করবেন, আমি আপনাকে কখনোই আপন করতে পারবো না। আমি শুধু তাকেই ভালোবাসি, আর সারা জীবন তাকেই ভালোবাসবো। কথাগুলো শোনার পর জিনিয়া ভেঙে পড়ে। সে মন খারাপ করে বাসায় ফিরে আসে। জিনিয়ার মন খারাপ দেখে হেনা বলে, কি রে জিয়া, কি হয়েছে তোর? হ্যাঁ না, আমাকে একটু একা থাকতে দে। এই বলে জিনিয়া নিজের রুমে গিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। সে আয়নের বলা কথাগুলো বিশ্বাসই করতে পারছে না। পরের দিন জিনিয়া কলেজ যায়নি। এতে আয়নের কিছুই যায় আসে না। এদিকে সুজন তার মাকে বলে, মা, তোমাকে একটা কথা বলার ছিল। বল, কি বলবি? মা, আমার এক বন্ধু জিয়াকে ভালোবাসে, আর তোমরা যদি রাজি থাকো তবে আমরা জিয়া আর আমার বন্ধুর বিয়ের ব্যবস্থা করব। দেখ বাবা, আমি কি বলবো বুঝতে পারছি না, তবে তুই তোর বোনকে জিজ্ঞেস কর। ও যদি রাজি থাকে তবে আমারও কোনো আপত্তি থাকবে না। ওকে মা। সুজন কিভাবে জিনিয়াকে ব্যাপারটা বলবে বুঝতে পারছে না। তাই সে হেনাকে ডেকে বলে, হ্যাঁ না, একটা কথা বলবো, তুই আমাকে সাহায্য করবি? কি সাহায্য ভাইয়া? শোন, আমার এক বন্ধু জিয়াকে সেই ছোট্ট থেকে ভালোবাসে, কিন্তু সে কখনো বোনকে বলেনি। ভেবেছিল বড় হওয়ার পর বোনকে বলবে, কিন্তু তার আগে আমার বন্ধু অনেক দূর চলে যায়। একদিন হঠাৎ আমার বন্ধুর সাথে আমার দেখা হয় এবং সে জানায় সে বোনকে এখনো ভালোবাসে। কি বলছো ভাইয়া? এখন তুই যদি ওকে বলে এই বিয়েতে রাজি করাস তাহলে ভালো হয়। কথাটা শুনে হিনা ভাবে, কিন্তু আমি যতটা জানি জিয়া তার প্রফেসরকে ভালোবাসে, সে কি বিয়েতে রাজি হবে? হিনার ভাবনার মাঝে সুজন আবারও বলে, কি রে বল, তুই ওকে রাজি করাবি তো? আমি দেখছি, আমি ওকে বলবো। থ্যাংক ইউ। সুজন চলে গেলে হিনা চিন্তায় মগ্ন হয়। ওদিকে জিনিয়া তখনও কান্না করেই যাচ্ছে। অনেক কষ্টে নিজেকে সামলায়। এক সপ্তাহ কলেজ যায়নি, তাই সে আজ রেডি হয়েছে কলেজ যাবে। এমন সময় হিনা এসে বলে, জিয়া তুই কি ব্যস্ত? কেন, কিছু বলবি? একটা কথা বলার আছে। ওকে বল, যা বলবি।
আমি কলেজে যাব। বলছি। আচ্ছা, তুই প্রফেসরকে মনের কথা বলেছিস? হ্যাঁ না, তোকে আজ ক্লিয়ার করে কিছু বলে দিচ্ছি। আজকের পর থেকে তুই প্রফেসরের কথা আমার কাছে কখনো বলবি না। আই হেট হিম। কি বলছিস? তোদের মধ্যে কিছু হয়েছে? আমি বললাম না, ওর কথা আমাকে জিজ্ঞাসা করবি না। তাহলে তোকে আসল কথা বলি। আসল কথা মানে? মানে সুজন ভাইয়া তার এক বন্ধুর সাথে তোর বিয়ের কথা বলছে, তাই তুই রাজি থাকলে ভাইয়া তোদের বিয়ের কথা আগে বাড়াবে। তুই বল, আমি ভাইয়াকে কি বলবো? জিনিয়া কিছুক্ষণ ভেবে বলে, ওকে, তুই ভাইয়াকে বলে দে আমি ভাইয়ার বন্ধুকে বিয়ে করতে রাজি। ওকে। এই বলে জিনিয়া কলেজে বেরিয়ে যায়। হেনা সুজনকে খবরটা দিতে যায়। রুমের দরজা খোলা, ভেতরে কাউকে না দেখে হেনা ভেতরে ঢুকে যায়। আর এমন সময় সুজন গোসল করে বেরিয়ে আসে। গায়ে কোনো কাপড় নেই, কোমরে টাওয়াল জড়ানো। সুজন হেনাকে দেখে কিছু বলতে যাবে, এমন সময় কিছু একটা পায়ের সাথে আটকে যায়। আর সুজন হেনাকে নিয়ে বেডের ওপর পড়ে যায়। সুজন হেনার ওপরে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর হেনার হুঁশ ফিরে আসে। সে এক ঝটকায় সুজনকে সরিয়ে দেয় এবং রুম থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন সুজন ভাবে, কি হলো, আমি কেন আটকে গেলাম হেনাকে দেখে? তাছাড়া ও আমার খালামণির মেয়ে, আমার বোন। আর তার থেকে বড় কথা, আমার জিয়াব আছে, আমি তাকে ভালোবাসি। অন্যদিকে হেনা ভাবে, এটা ঠিক হলো না। আমি এরপর কি করে সুজন ভাইয়ের সামনে কি দাঁড়াবো? আর কি করি বা জিয়ার কথা বলবো? না, আমি এখানে আর থাকতে পারবো না। আমি আজই ওর সাথে দেখা করে এখান থেকে বাড়ি ফিরে যাব। সে ভেবে কিছু না পেয়ে অরুণকে ফোন করে বলে, অরুণ, আমি আর দেরি করতে চাই না। আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি যেখানে থাকি সেখানে আর থাকতে পারবো না, তাই তুমি আজই আমার সাথে দেখা করো। বলো কোথায় আসতে হবে? হেনা অরুণকে তার বাড়ির সামনের পার্কে আসতে বলে। অরুণ রাজি হয়। তারা আধা ঘন্টার মধ্যে দেখা করতে চায়। অন্যদিকে জিনিয়া কলেজে যেতে জয়া এসে বলে, কিরে জিয়া, তুই এই কয়দিন কলেজ আসিসনি কেন? শরীরটা ভালো ছিল না। ও, তা এখন ঠিক আছিস? এখন পুরো ঠিক আছি। চল ক্লাসে যাই। চল। ক্লাসের দিকে যাচ্ছিল, হঠাৎ আয়ান সামনে পড়ে। জিনিয়া তাকে দেখেও না দেখার ভান করে চলে আসে। আয়ান তার দিকে ঘুরে দেখে, কিন্তু ততক্ষণে জিনিয়া চলে যায়। আয়ানও নিজের ক্লাসে যায়, গিয়ে দেখে জিনিয়া চুপচাপ বসে আছে, কোনো দুষ্টুমি করছে না। আজ কেন যেন ঠিক বুঝতে পারছে না আয়ান, জিনিয়াকে দেখে কেন তার এমন হচ্ছে। অন্যদিকে হেনা পার্কে গিয়ে দেখে একটা বেঞ্চে একজন বসে আছে। হেনা পেছন দিক থেকে গিয়ে বলে, অরুণ। ছেলেটাও পেছনে ফিরে বলে, হ্যাঁ মা। বলে যেই না ঘুরেছে সামনে, দুজনে দুজনকে দেখে অবাক। তারা বিশ্বাসই করতে পারছে না তারা যা দেখছে সেটা ঠিক না ভুল। কিছুক্ষণ আনমনে থেকে হেনা বলে, সুজন ভাইয়া, মানে অরুণ, তুমি? সুজন ভাইয়া? অরুণ, আমি কিছুই বুঝতে পারছি না। এই মানে তুমি হেমা? আমি আসছি। সুজন হেনার হাত ধরে কাছে টেনে বসিয়ে দিয়ে বলে, কোথায় যাচ্ছ? বসো আমার কাছে। কিন্তু সুজন ভাইয়া। সুজন হেনার ঠোঁটে আঙুল দিয়ে চেপে বলে, চুপ, একদম ভাইয়া বলবে না। আমি তোমার অরুণ আর তুমি আমার হেমা। আচ্ছা, তুমি আমাকে তোমার আসল নাম বলনি কেন? তবে তো তোমাকে খুঁজতে এত দেরি হতো না। তুমিও তো তোমার আসল নাম বলনি। কে বলেছে? আমার পুরো নাম অরুণ আইমান খান, কিন্তু আমার বাড়ির সবাই আমাকে আদর করে সুজন বলে ডাকে। অফিসিয়ালি আমার নাম অরুণ, তাই ওই নামে আমি তোমাকে বলেছি। আমি কি করে জানবো? 1 মিনিট, তুমি বলেছিলে তুমি যেখানে থাকো সেখান থেকে চলে যাবে। একথা কেন বলেছিলে? সেটা আমি বলতে পারবো না। প্লিজ বলো, কেন হঠাৎ তুমি এখান থেকে চলে যেতে চাইছো? তুমি চলে গেলে আমার কি হবে? একটু আগে যেটা ঘটলো, তারপর আমি কি করে ওখানে থাকবো? তার জন্য আমি চলে যেতে চেয়েছিলাম। যেটা ঘটলো তার জন্য চলে যেতে চাইছো কেন? কারণ তুমি আমার সুজন ভাইয়া, তাই যে বিশ্রী কাণ্ড ঘটলো, তারপর আমি কি করে তোমাকে আমার মুখ দেখাতাম? ওকে, বুঝলাম, কিন্তু এখন তো জানতে পারলে যে আমি তোমার অরুণ। সুজন ভাইয়া, কি বলছো? এই বললাম না, একদম ভাইয়া বলবে না। আগে যেমন আমাকে অরুণ বলতে, তেমনি সুজন বলবে। একদম ভাইয়া বলবে না। কিন্তু আমি কি করে সুজন বলবো? তুমি আমার ভাইয়া। এখন যদি সুজন বলি, সবাই কি বলবে? দেখো, তুমি যদি আমাকে ভাইয়া বলো তবে আমি তখনই তোমাকে কিস করে নেব। আবার ভেবে দেখো কি বলবে, ভাইয়া নাকি সাইয়া, আমার হেমা।
একদম সবার সামনে আমাকে হেমা বলবে না। তাহলে তুমি আমাকে সুজন বলো, তবে আমিও তোমাকে হেনা বলবো। তুমি খুব খারাপ। তা বলতে পারো। আচ্ছা শোনো না জান। কি বললে? জান, তুমি আমার জান। যাও, আমি তোমার সাথে কথা বলবো না। আই লাভ ইউ হেনা। হেনা কোনো উত্তর দেয় না। অন্যদিকে আয়ান জিনিয়াকে দেখছে আর ভাবছে, ও একদম শান্ত হয়ে গেল কেন? সেদিনও এই ঘটনার জন্য আজ ওকে অন্যরকম লাগছে। জয়া জিনিয়াকে বলে, কি রে, কি ভাবছিস? তুই তো এমন ছিলি না। ছাড় না। আচ্ছা, তোকে তো একটা কথা বলাই হয়নি। কি কথা? ভাইয়া আমার বিয়ে ঠিক করেছে। যদি ঠিকঠাক থাকে তবে বিয়ে করে নেব। কি বলছিস তুই? বিয়ে করে নিবি? রে। বলতে বলতে ক্লাস শেষ হয়ে যায়। আয়ান বেরিয়ে যায়, জিনিয়া বাড়ি ফিরে যায়। আয়ানের দেখা হয় জয়ার সাথে। তখন আয়ান জয়াকে বলে, একটা কথা বলবে জয়া? বলুন স্যার। তোর বন্ধুর কি হয়েছে? কে? জিয়ার কথা বলছেন? ওর কথা। ওর শরীরটা ভালো না, তার ওপর বলছে ওর নাকি বিয়ে। কি বলছো? ওর বিয়ে? এ তো ভালো কথা। স্যার। অন্যদিকে সুজন আবারও হেনাকে বলে, কি হলো জান, তুমি আমার ভালোবাসার উত্তর দিলে না? তুমি কি আমাকে ভালোবাসো না? কিছুক্ষণ ভেবে বলে, কি বলবো বুঝতে পারছি না। মানে তুমি আমাকে ভালোবাসো না? বাসি তো। তবে আমার আই লাভ ইউ রিপ্লাই দাওনি কেন? আই লাভ ইউ টু সুজন। কথাটা শোনার সাথে সাথে সুজন হেনাকে কোলে তুলে নাচতে শুরু করে। তখন হেনা বলে, এ কি করছো? নামাও, কেউ দেখলে কি হবে? দেখলে দেখুক, তাতে আমার কি? হয়েছে, নামাও এবার। সুজন হেনাকে নামিয়ে দেয়। তারপর দুজন বেঞ্চের উপর বসে কথা বলছে। আচ্ছা তুমি সকালে আমার রুমে নক না করে এসেছিলে কেন? অবশ্য এখন নক না করে আসতে পারো আমার রুমে। থাক, তুমিও না, খুব খারাপ। আমি জিয়ার কথা বলতে গিয়েছিলাম। ও তাই? কি বললো বোন? ও একজনকে ভালোবাসতো, কিন্তু হঠাৎ কি এমন হলো যে ও তোমার প্রস্তাবে রাজি হয়ে গেল। কি বলছো? ও অন্য কাউকে ভালোবাসে? তবে বিয়েতে রাজি হচ্ছে কেন? ও বললে আমি ছেলেটাকে রাজি করাতে পারি। লাভ নেই, ও ছেলেটার নাম শুনলেই রেগে যাচ্ছে। ওকে, তবে আমার বন্ধুর সাথে কথা বলি। বলো। এই বলে তারা বাড়ি ফিরে আসে। ওদিকে জিনিয়াও বাড়ি ফিরে এসেছে। হেনা জিনিয়ার কাছে গিয়ে বলে, জিয়া, আমি তোর ভাইয়াকে বলে দিয়েছি, তার বন্ধুকে বলে বিয়ের দিন ঠিক করবে। তোর কোনো আপত্তি নেই তো? আর না, কোনো প্রবলেম নেই, আমি রাজি। তোর ভাইয়াকে বলি তোর আর ছেলেটার দেখা করাতে। তার মা বলে বিয়ের দিনক্ষণ ঠিক করতে। তখন সুজন বলে ওকে। আম্মু বোন বিয়েতে মত দিয়েছে। এটা তো ভালো কথা। তাহলে এখন বিয়ের দিন ঠিক কর। তারপর সুজন তার বন্ধুর সাথে কথা বলে বিয়ের দিন ঠিক করে। একদিন ওকে বাসায় ডাকি আম্মু। সামনে শুক্রবার বিয়ে, জিনিয়ার কোনো কিছুতেই আপত্তি নেই। জয়াকে বিয়েতে ডাকে, সবাই আনন্দ করছে, শুধু জিনিয়া ভালো নেই। এদিকে সুজন ফাঁক বুঝে হেনার কাছে যায়। হেনা খুব সুন্দর করে সেজেছে, সুজন চোখই সরাতে পারছে না। তখন সুজন হেনার দিকে এগোচ্ছে, এমন সময় হেনা বলে ওঠে, স্টপ! কি করছো? একদম এগোবে না, কেউ দেখে ফেললে কি হবে? যাও এখান থেকে। হুম হুম আমি যাওয়ার জন্য আসিনি। আগে একটা কিস দাও, তারপর যাবো। কি বলছো? যাও প্লিজ। আজকে নয়, অন্য কোনো দিন। আজ বাড়িতে অনেক লোক, কেউ দেখে ফেললে কি হবে? কিছু হবে না জান, আমি পাগল হয়ে যাচ্ছি তোমাকে দেখে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। একটা দিয়ে দাও, আমি চুপচাপ চলে যাব। আর তুমি যদি না দাও তবে আমি নিয়ে নেব। কি বলছো কি? আমি ঠিক বলছি। বলে এক পা করে সুজন এগোতে লাগে আর হেনা পেছোতে লাগে। সুজন হেনার কাছে চলে আসে। তখন হেনা টাল সামলাতে না পেরে সুজনকে নিয়ে বেডের উপর পড়ে যায়। তখন সুজন তার ঠোঁটকে নিজের আয়ত্তে নিয়ে নেয়। প্রথমে হেনা বাধা দিয়েছিল, কিন্তু সেও বেশিক্ষণ নিজেকে সামলাতে পারেনি। সেও সুজনের কাছে ধরা দেয়। দুজনে বিভোর হয়ে কিস করছে। এমন সময় কারো ডাকে হেনার হুঁশ ফেরে। সে সুজনকে ঠেলে পালিয়ে আসে। তখন সুজন বেডের ওপর বসে মুচকি মুচকি হাসছে। জুন এসে সুজনকে বলে, ভাইয়া, তুমি এখানে বসে হাসছো কেন? তোমাকেই মা ডাকছে। আচ্ছা চলো। জুন জিয়া কি করছে? আপনি কান্না করছে। ও আচ্ছা। সুজন মনে মনে ভাবে, কাঁদবেই তো। নিজের ভালোবাসাকে ভুলে অন্য কাউকে বিয়ে করলে তো এটা হবেই। ভাইয়া, কি হলো? চলো।
চলো। বলে নিচে আসে। নিচে আসতে হেনার উপর চোখ পড়ে, দেখে হেনা রেগে আছে। সে তখন ভাবে, আজ আমার কপালে দুঃখ আছে, কেন যে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। শালা এখন বুঝ ঠেলা। সুজনের ভাবনায় ঠেলা দিয়ে তার খালামণি বলে, সুজন বাবা, কাজী সাহেব এসেছে, বিয়ের কাজ শুরু করো। ওকে খালামণি। কাজী জেনিয়ার বিয়ে পড়িয়ে দেয়। জয়া ও হেনা জেনিয়াকে বাসর ঘরে নিয়ে যায়। জেনিয়া বসে আছে। ছেলেটা রুমে আসতে জেনিয়া কিছু বলতে যাবে, এমন সময় ছেলেকে দেখে অবাক। তখন জেনিয়া বলে, স্যার আপনি আপনি এখানে কি করছেন? জেনিয়া, তুমি তুমি সূর্যনের বোন, মানে যাকে আমি সে ছোট থেকে ভালোবাসি, সে তুমি? আমি যদি জানতাম ওটা আপনি, তবে আমি কখনোই এই বিয়েতে রাজি হতাম না। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে, আর যখন আমি তোমার স্বামী তখন তো তোমার খুশি হওয়ার কথা। যদি আগে হতো তবে হয়তো আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। কিন্তু আজ আমি এই পৃথিবীতে যদি কাউকে সব থেকে বেশি ঘৃণা করি, সেটা হচ্ছেন আপনি। জিয়া, তুমি? চুপ! আপনি কখনো আমাকে জিয়া বলবেন না। আমি সব সময় আপনার ছাত্রী থাকব, তাই আপনি আমাকে জিনিয়া বলবেন। জিয়া, আমি তোমার স্বামী আর তুমি আমার বউ, তাই আমার তো এটুকু অধিকার আছে। না, আপনার কোনো অধিকার নেই। আমি কখনোই আপনাকে স্বামী বলে মানব না, আর তাই আপনি কখনোই আমার কাছে কোনো অধিকার চাইবেন না। বলেই জেনিয়া সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আয়ানের সাথে একটা কথাও বলেনি। আয়ান মনে মনে ভাবে, আমি কি করলাম যে মেয়েটা আমাকে পাগলের মতো ভালোবাসলো, তাকে আমি এতটা কষ্ট দিলাম যে সে আজ আমাকে এতটা ঘৃণা করে। আমি তাকে কি করে বোঝাবো যে আমি তাকে ছোট থেকে কত ভালোবেসছে, আর তাই তো কলেজের ভালোবাসা আমি স্বীকার করতে পারিনি। কথাগুলো ভাবতে ভাবতে আয়ানও ঘুমিয়ে পড়ে। পরের দিন জিনিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলে হেনা বলে, কি রে জিয়া, কেমন হলো তোদের বাসর রাত? ভালো। বলতে বলতে আয়ান নেমে আসে। আয়ানকে দেখে জিনিয়া তার মার কাছে চলে যায়। আয়ান কিছু একটা বলতে চেয়েও বলতে পারল না। জিনিয়া তার মাকে বলে, মা, কি রান্না করতে হবে বলো, আমি করে দিচ্ছি। না মা, তোকে কিচ্ছু করতে হবে না। তুই বরং যা গিয়ে জামাইয়ের থেকে জেনে আয় ও কি খেতে পছন্দ করে, আমরা সেটাই রান্না করব। আমি যাব না, তুমি বরং তোমার ছেলেকে জিজ্ঞাসা করো, ভাইয়া বলতে পারবে। কি বলছিস? ও তোর স্বামী, তোরই তো কর্তব্য সবটা জানা, তাই তুই যা। আমি পারবো না, আমি আসছি। এই বলে জিনিয়া নিজের রুমের দিকে যায়। আয়ান ডাইনিং রুমে বসে আছে। সুজন এসে বলে, আয়ান, তুই এখানেই ছিলি, তবে একবারও কেন আমাদের বাড়িতে এলি না? তুই তো জানিস সুজন, আমি কেন আসিনি। তবে এলে হয়তো ভালোই হতো, তাহলে এতটা দূরে থাকতে হতো না আজ। তাহলে অন্তত আমি ওকে চিনতে পারতাম, আর ওর ভালোবাসাটাকেও বুঝতে পারতাম। সুজন একটু ঠেলা দিয়ে বলে, কি রে, কি ভাবছিস? এখন তো তুই তোর ছোটবেলার ভালোবাসা পেয়ে গেলি। যা বলেছিস, ভালোবাসা মানুষটাকে পেয়েও পেলাম না। আবার কি ভাবছিস? আয়ান ও রুমের দিকে যায়। এদিকে সুজন হেনাকে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পেল না। না পেয়ে ফোন করে। কিছুক্ষণ রিং হওয়ার পর হেনা ফোনটা রিসিভ করে বলে, জান বলো, কি বলছো? তুমি কোথায়? তুমি দেখছি না। আমি রুমে জুনের সাথে গল্প করছি। জুনের সাথে গল্প করছো? জুনের ভাইয়ার সাথে গল্প করবে না জান। আমি আসছি তোমার কাছে। এই না, একদম না। জুন, তুমি ভেবো না, কিছু হবে না। বলেই সুজন জুনের রুমে আসে। অন্যদিকে জিনিয়া আয়ানকে দেখে রেগে বলে, আপনি এখানে কি করছেন? জিনিয়া, হাজার হোক আমরা স্বামী স্ত্রী, তাই এ রুমে না এলে আমি কোথায় যাব? এতে তো সবাই সন্দেহ করবে। তাই ঠিক আছে, আপনি শুধুমাত্র আমার ভাইয়ার বন্ধু, এই জন্যই আমি আপনাকে সহ্য করছি। আর তাই কাল খাট ছেড়েছিলাম, কিন্তু আর নয়। আজ থেকে আপনি কোথায় থাকবেন সেটা দেখে নেবেন, কারণ আমি আর আমার জিনিসে ভাগ দেব না। ওকে, আমি এই রুমের এক কোণে পড়ে থাকবো, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। ওকে, এখন যান এখান থেকে, আমি চেঞ্জ করব। কেন? সেটা কি আপনাকে বলতে হবে? কথাগুলো শুনে আয়ান যত না কষ্ট পাচ্ছে, তার থেকে বেশি কষ্ট পাচ্ছে জিনিয়া। কারণ সে মানুষকে আর নাই মানুক, সে আজও শুধুমাত্র আয়ানকেই ভালোবাসে। অন্যদিকে সুজন হেনার কাছে যেতে হেনা আস্তে করে বলে, কারণ সেখানে জুন ছিল, তাই বলে, দেখো আমি কিন্তু তোমার উপর রেগে আছি, তাই আমার কাছে আসার চেষ্টা করবে না। আমি জানি কালকের কিসের কথা বলছো তো। ওকে, তাহলে আজ তুমি কিস করো, শোধ করে দাও। তুমি খুব চালাক তাই না? তুমি কি ভাবছো এ কথা বললে আমি তোমাকে কিস করে নেব?
ওটা হচ্ছে না। তাদের কথার মাঝে জুন বলে ওঠে। আপু, ভাইয়া তোমরা কি বলছো? হেনা চমকে উঠে বলে। কই কিছু না তো, এমনি কথা বলছিলাম। জিনিয়া চেঞ্জ করে কলেজ যাওয়ার জন্য নিচে আসে। আয়ানও ছিল। তখন তার খালামণি বলে। জিয়া কোথায় যাবি? খালামণি, আমি কলেজে যাব। কি বলছিস, কলেজ যাবি মানে? কলেজ যাব মানে কলেজ যাব, আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে। তবে জামাইকে বল ও তোকে নিয়ে যাবে। কেন? উনি কেন যাবেন? এতদিন আমি যেমন করে যেতাম আজও তেমন করেই যাব, আমার কারো হেল্প লাগবে না। থাক না খালামণি, ও যখন চায় না তখন আমি ওকে ডিস্টার্ব করব না, ও ওর মতো যাক। ওকে, তুমি ওর স্বামী, তুমি যদি কিছু না বলো তবে আমরা আর কি বলবো। জিনিয়া আর কিছু না বলে বাড়ির গাড়ি নিয়ে কলেজে বেরিয়ে পড়ে। যাওয়ার পর সুজন এসে বলে। কিরে তুই এখানে বসে আছিস? বোন কোথায়? ও কলেজ গেছে। কি, ও আজ কলেজে গেছে? হুম, বললো ওর নাকি ইম্পর্টেন্ট ক্লাস আছে। ও আচ্ছা। সুজন, আমিও কলেজ যাচ্ছি। কি বলছিস, তুইও? হুম, জলদি ফিরবো। বলে আয়ানও কলেজে চলে গেল। জয়া ও জিনিয়া গল্প করছে। জয়া হঠাৎ আয়ানকে দেখে জিনিয়াকে বলে। জিয়া, তুইও আজ কলেজে এলি? ওইদিকে দোলা ভাইও এলো। কি ব্যাপার বলতো? কি বলছিস এসব? ওই তো আয়ান স্যার। জিনিয়া মুখ ঘুরে দেখে সত্যি আয়ান এসেছে। আয়ানকে দেখে মুখ ফিরে জয়াকে বলে। জয়া, তুই যখন দেখলি আয়ান আমাকে বিয়ে করতে এসেছে তখন তুই আমাকে কিছু বলিসনি কেন? বলতে চেয়েছিলাম, তারপর ভাবলাম তুই হয়তো সবটা জেনে বিয়েতে রাজি হয়েছিস, তাই কিছু বলিনি। বুঝলাম। তবে কলেজে যেন কেউ না জানে যে আমি আয়ানের স্ত্রী। ওকে দোস্ত। আয়ান জিনিয়াকে দেখেও না দেখার ভান করে অফিসে চলে যায়। ক্লাসের বেল বাজতে জয়া ও জিয়া ক্লাসে গেল। কিছুক্ষণ পর আয়ান ক্লাসে ঢুকছে এমন সময় ক্লাসের একটা মেয়েও ঢুকছিল। ঠিক সেই সময় আয়ান ধাক্কা খায় মেয়েটার সঙ্গে। এই দৃশ্য দেখে জিনিয়া রেগে যায়। মেয়েটা সরি বলে ক্লাসে ঢুকে যায়। আয়ান খেয়াল করে দেখে জিনিয়া রেগে আছে। আয়ান কিছুই বুঝতে পারছে না হঠাৎ এভাবে রেগে আছে কেন। অন্যদিকে হেনা আর সুজন রুমের মধ্যে খুনছুটি করছিল, আর সেই দৃশ্য সুজনের মা দেখে। তখন তিনি বলেন। সুজন, হ্যাঁ না, তোরা নিচে আয়। হঠাৎ একটা আওয়াজ পেয়ে সুজন ও হেনা দেখে সামনে সুজনের মা। তারা তাকে দেখে ভয় পায়। কি করবে বুঝতে পারছে না। তারা ভয়ে ভয়ে নিচে নেমে আসে। নিচে এসে দেখে সেখানে সুজনের মা ও হিনার মা বসে আছে। সুজন ভয়ে ভয়ে বলে। মা, আমরা আসলে। চুপ, একটা কথাও বলবি না। তোরা যা করেছিস তার জন্য তোদের দুজনকেই শাস্তি পেতে হবে। কি মিনু, আমি ভুল কিছু বলেছি? না আপা, তুমি ভুল কিছু বলনি, ওদের দুজনেকেই শাস্তি পেতে হবে। মা আমরা। চুপ! আপা তোদের যা শাস্তি দিবে সেটাই তোদের মানতে হবে, আর আপা যা বলবে সেটাই আমার মত। কথাগুলো শুনে সুজন ও হেনা ভয় পেয়ে আছে। তখন জৈনব তাদের বলে। তোরা যা করেছিস তারপর তোদের আর ছেড়ে রাখা যাবে না, তাই শাস্তি স্বরূপ তোদের দুজনকেই বিয়ে করতে হবে। মা, আমরা। কথাটা বলে আটকে যায় এবং আবারও বলে। মা, এর মানে তোমরা আমাদের রিলেশন মেনে নিয়েছো? আরে পাগল ছেলে, আমরা তো আগেই তোদের ব্যাপারটা খেয়াল করি, কিন্তু শিওর ছিলাম না। আজ শিওর হয়ে গেলাম, তাই এই নাটক। আমরা এখনই তোদের বিয়ের কথা ভেবেছিলাম, কিন্তু তোরা একে অপরকে কতটা মেনে নিয়েছিস জানতাম না, তাই তখন কিচ্ছু বলিনি। সুজন খুশিতে আত্মহারা হয়ে তার মাকে জড়িয়ে ধরে বলে। থ্যাংক ইউ সো মাচ মা। হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না। যা বাহির থেকে ঘুরে আয়, আর জামাইও জিয়া এলে ওদের সাথে কথা বলে বিয়ের দিনক্ষণ ঠিক করতে হবে। সুজন হেনাকে নিয়ে ঘুরতে বার হয়। এদিকে কয়েকটা গুন্ডা 8-10টা বাইক নিয়ে কলেজে ঢুকে আয়ানের ওপর অ্যাটাক করে। কয়েকটা গুলি মেরেছে এমন সময় কেউ একজন আসতে তারা পালিয়ে যায়। আয়ান মাটিতে পড়ে ছটকাচ্ছে। কথাটা জিনিয়ার কানে যায়। জিনিয়া শুনে ছুটে আসে। এসে দেখে আয়ান মাটিতে পড়ে ছটকাচ্ছে। জিনিয়া গিয়ে আয়ানের মাথা নিজের কোলে নিয়ে বলে। স্যার, কি হলো আপনার? স্যার 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 কথা বলুন, এইসব কি করে হলো? আয়ান কোনো কথাই বলছে না, রক্তে ভেসে যাচ্ছে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসে। জিনিয়া আয়ানকে নিয়ে হসপিটালে যায়। তারপর ডক্টর আয়ানকে এমার্জেন্সি রুমে ঢুকিয়ে দেয়। জিনিয়া কান্না করছে। একজন নার্স এসে বলে। আচ্ছা, আপনি কে? আমি ওনার স্ত্রী।
জিনিয়ার কথাটা শুনে জয়া বাদে কলেজের প্রফেসর স্টুডেন্ট সবাই অবাক, সবার মুখে প্রশ্নচিহ্ন। জিনিয়া আবারও বলে, সিস্টার, আমার স্বামী কেমন আছে? দেখুন, ওনার কন্ডিশন খুবই খারাপ, তাই এখন কিছু বলতে পারছি না। আপনি ফর্ম ফিল আপ করে টাকা জমা করুন, ওনার অপারেশন করতে হবে। আপনারা টাকার চিন্তা করবেন না, যা টাকা লাগবে দেব। আপনারা শুধু ওনাকে ঠিক করে দিন। দেখুন, বাঁচা মরা আমাদের হাতে নেই, সব আল্লাহর হাতে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এখন আপনি আল্লাহর কাছে দোয়া করুন, একমাত্র আল্লাহ ওনাকে বাঁচাতে পারে। জিনিয়া বাড়িতে ফোন করে সুজনকে সব বলে। ভাইয়া, ভাইয়া সর্বনাশ হয়ে গেছে। কি হলো রে, তুই কাঁদছিস কেন? ভাইয়া, কয়েকটা ছেলে আয়ানকে গুলি করে পালিয়ে গেছে। কি বলছিস? আয়ান এখন কোথায়? আমরা ওকে নিয়ে হসপিটালে এসেছি। ঠিক আছে, তুই থাক, আমি আসছি। সুজন বেরোতে গেলে হেনা এসে বলে, কি হলো? সুজন কোথায় যাবে? আয়ানের গুলি লেগেছে, ও হসপিটালে আছে, বোন কল করেছিল, ওখানেই যাব। তাহলে দাঁড়াও, আমিও যাব। সব শুনে সুজন ও তার পরিবারের সবাই আসে হাসপাতালে। জিনিয়া ফর্ম ফিল আপ করে দেয়, সুজন টাকা জমা করে, সবাই বাইরে অপেক্ষা করছে। প্রায় 6 ঘন্টা পর ডক্টর বেরিয়ে আসে। তখন জিনিয়া ডক্টরকে বলে, ডক্টর, আমার হাজবেন্ড কেমন আছে? দেখুন, ওনার কন্ডিশন খুব খারাপ ছিল, বাট অপারেশনের পর একটু বেটার। তবে এখন ঠিকঠাক বলতে পারছি না, যতক্ষণ না ওনার জ্ঞান ফিরছে। এই বলে ডক্টর চলে যায়। জিনিয়া ডক্টরকে ডাকতে ডাকতে ডক্টরের পেছনে ছোটে। হেনা ধরে নেই আর বলে, ভাবিস না দোস্ত, দুলাভাই ঠিক হয়ে যাবে। ও ঠিক হয়ে যাবে তো? ওকে আমি খুব ভালোবাসি। ওর কিছু হলে আমি মরে যাব। হেনা ও বাকিরা জিনিয়ার কথা শুনে অবাক। হেনা জিনিয়াকে বলে, 1 মিনিট, কি বললি? তুই ওনাকে ভালোবাসিস? তবে সকালে তোদের দেখে তো তেমন কিছুই মনে হয়নি। মনে হয়েছিল তুই এই বিয়েতে খুশি হোসনি। তবে এখন যা বলছিস তাতে মনে হচ্ছে তুই ওকে আগে থেকেই চিনিস। আমি তোদের সব বলবো, আগে বল, ও ঠিক হয়ে যাবে তো? আমারই ভুল। আমি যদি ওর উপর রাগ করে কলেজে না আসতাম, তাহলে আজও ঠিক থাকতো, ওর কিছুই হতো না। যা হয়েছে সব আমার জন্য। তুইও তো ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া চা। বলতে বলতে মাগরিবের আজান শোনে। জিনিয়া আজান শুনে হসপিটালের ওয়াশরুম থেকে অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে আয়ানের জন্য দোয়া চায়। নামাজ শেষ করে এসে দাঁড়িয়েছে, এমন সময় ডক্টর জানায়, দেখুন, উনি বিপদ মুক্ত, ওনাকে বেরিয়ে দেওয়া হবে। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন, তবে 1 থেকে 2 জন। ওকে ডক্টর। ডক্টর চলে যায়। সুজন হেনাকে বলে, হ্যাঁ না, তুমি জিয়াকে নিয়ে কেবিনে যাও। না ভাইয়া, আমি একাই যেতে চাই। ওকে যা, দেখিস ও যেন বেশি কথা না বলে। ওকে ভাইয়া। জিনিয়া কেবিনে ঢুকতে আয়ান তাকে দেখে কিছু বলতে যাবে, তখন জিনিয়া বলে, কি করছেন? নড়বেন না, ব্যথা লাগবে। তুমি এখানে? আমি না তো কে থাকবে শুনি? আমি আপনার স্ত্রী। তাই? কিন্তু তুমি তো মানছিলে না আমাদের সম্পর্ক। ওটা তো ভুল করেছিলাম। আমি যদি আজ আপনার উপর রাগ করে কলেজে না আসতাম, তাহলে আপনিও আসতেন না। আজ আপনার সাথে যা হয়েছে সব আমার জন্য। তোমার জন্য কিছু হয়নি, এই তো হবারই ছিল। মানে? ওরা অনেক আগে থেকে আমাকে মারার জন্য খুঁজছিল, আজ সুযোগ পেয়ে মেরে চলে গেছে। তবে ওরাও বাঁচবে না। কি বলছেন আপনি? আজ আমি আমার এক বন্ধুর জন্য বেঁচে গেছি। ও না থাকলে তুমি আমাকে হারিয়ে ফেলতে। কি বলছেন আপনি এসব? আর কে আপনার বন্ধু? আমাদের কলেজের প্রফেসর সাজিদ স্যারকে চেনো তো? কি? সাজিদ স্যার আপনার বন্ধু? সুজন যেমন আমার ছোটবেলার বন্ধু, তেমনি সাজিদ আমার গ্যাংস্টার বন্ধু। সাজিদ আমার জন্য প্রাণ দিতে যেমন পারে, তেমনি আমার জন্য প্রাণ নিতেও পারে। কি বলছেন আপনি? আমি তোমার জন্য ওই অন্ধকার জীবন থেকে আলোর পথে ফিরে আসি, তখন আমার সাথে সাজিদও আসে, কারণ সে কখনোই আমাকে একা ছাড়েনি। আমার জন্য আপনি এই অন্ধকার জীবন থেকে ফিরে এসেছেন? সাজিদ স্যারও আপনার মতো মাস্তান ছিলেন? না, যে আমাকে আশ্রয় দিয়েছিল ও তার ছেলে। তাহলে হঠাৎ এত বছর পর আমার কথা আপনার কি করে মনে পড়লো? না, আমি তো তোমাকে ভুলে যাচ্ছিলাম। একদিন হঠাৎ আমার জীবনে সুজন আসে। কি করে? একটা ছেলেকে কে একজন মারার প্ল্যান করে, আর আমিও সাজিদ ভুল করে সুজনকে উঠে নিয়ে আসে। আর সেখানে সুজনের কাছে আমাদের বন্ধুদের নিশানে দেখি, আর সুজনের সাথে পরিচয় হয়। তখন সুজন আমাকে বলে, অতীত কয়েক বছর আগে। বন্ধু, তুই এমন অন্ধকার দুনিয়ায় কি করে এলি?
ওসব বাদ দে। এ আমার বন্ধু সাজিদ, আর সাজিদ ও আমার ছোটবেলার বন্ধু সুজন। তোরা ছোটবেলার বন্ধু, তাহলে এতদিন যোগাযোগ করিসনি কেন? তুই তো জানিস আমি কি হালতে এখানে এসেছিলাম। আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি। হাই সুজন, আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। সাজিদ সুজন পরিচয় হয়, তারপর আয়ান সুজনকে বলে, তুই বল, বাড়ির সবাই কেমন আছে? তুই বাড়ির সবার কথা জানতে চাস নাকি স্পেশাল মানুষটার কথা জানতে চাস? স্পেশাল মানুষ মানে? ওর আবার স্পেশাল মানুষ আছে নাকি? জানি না তো। আপনি বলুন, শুনি ওর স্পেশাল মানুষটাকে। আমার বোন। তাই নাকি? আপনার বোন ওর স্পেশাল মানুষ? জেনে খুশি হলাম যে এরও স্পেশাল মানুষ আছে। বর্তমান সময়। আর যখনই সুজনের মুখে তোমার কথা শুনি তখনই আমি সব মনে পড়ে, আর তখন আমি ঠিক করি আমি তোমার জন্য নর্মাল জীবনে ফিরবো। কারণ তুমি যদি আমার মাস্তান জীবন পছন্দ না করো, এই ভয় আমি সব ছেড়ে কলেজের প্রফেসর হয়ে আছি। আর আপনি কলেজে পা দিতেই আমি আপনার উপর ক্রাশ খাই। আমিও কি বোকা, যাকে ভালোবেসে শহরে এলাম তাকেই না জেনে কত কষ্ট দিলাম। এখন তুই সবটা জানলে, তারপরও তো কত কষ্ট দিচ্ছ আমাকে। আপনার কোনো ভুল নেই, আপনি যাকে ভালোবেসে এলেন তার জন্যই তো অপেক্ষা করছেন। আপনি আপনার দিক থেকে একদম ঠিক। আমি আপনাকে বুঝতে পারিনি, আর আপনাকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি। মানে আমি আবার কোথায় কষ্ট দিলাম আপনাকে? এই যে এখন আমাকে আপনি আপনি বলে দূরে সরিয়ে রাখছো, এটা কষ্ট দেওয়া হলো না? কিন্তু আমি কি করে আপনাকে? না জিনিয়া, আমাকে আর দূরে করে রেখো না, আমি তোমাকে খুব ভালোবাসি জিনিয়া। জিয়া আয়ানের মুখে হাত দিয়ে বলে, চুপ। আর জিনিয়া নয়, আজ থেকে আমি তোমার জিয়া, তুমি আমাকে জিয়া বলবে। তখন আমি রেগেছিলাম তোমার উপরে। আর এখন আমাকে আবারও ভালোবাসো? বাসি, খুব ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ আয়ান, আই রিয়েলি লাভ ইউ আয়ান। আই লাভ ইউ টু জিয়া। এই বলে আয়ান জিনিয়াকে তার বুকের মাঝে নিয়ে নেয়। জিনিয়াও আয়ানের বুকে মাথা রাখে, আয়ানকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে। এভাবে কিছুক্ষণ থাকার পর হিনা এসে বলে, আসতে পারি লাভবার্স? কথাটা শুনে জিনিয়া আয়ানের বুক থেকে উঠে সোজা হয়ে বসে বলে, ও হ্যাঁ না তুই? আয় বস। এখন কেমন আছেন দোলা ভাই? অনেক ভালো আছে, আপনার বোনের জন্য। সে তো বুঝতেই পারছি। হ্যাঁ না, মার খাবি কিন্তু। 1 মিনিট দাঁড়া দাঁড়া, একটা কথা মনে পড়লো তোকে দেখে। কি কথা? কি কথা বল দেখি। আমি ওর কাছে আসার আগে ভাইয়াকে একটা কথা বলতে শুনেছিলাম। আমি কি ঠিক শুনেছি? আমি কিছুই বুঝতে পারছি না, তাই বিষয়টা ক্লিয়ার করবি। কি বল? আমি যতদূর জানি ভাইয়া তোকে তুই করে বলতো, কিন্তু আজ দেখলাম ভাইয়া তোকে তুই ছেড়ে তুমি বললো। বিষয়টা বুঝলাম না, বল কি ব্যাপার? কি তুমি সুজনের কথা বলছো? তুমি তো জানো না। না, আমি যতটা জানি সুজন একজনকে রং নম্বরে ভালোবাসে। কি বলছো? কিন্তু সেটা কি আপনি? সত্যি করে বল, ভাইয়ার তুই? সব বাড়ি গিয়ে জানতে পারবি। এখন তুই বেরোলে সুজন আসবে তার বন্ধুর সাথে দেখা করতে। আয়ান, জল অনেক দূর গড়িয়েছে। হয়েছে, চল। ওরা বাইরে আসতে আসতে হিনা জিনিয়াকে বলে, আচ্ছা তুই বললি না তো দোলা ভাইকে তুই কখন ভালোবাসলি? শুধু আমরাই জানলাম না। তোকে বলেছিলাম না যে আমি একজন প্রফেসরের উপর ক্রাশ খাইছি? ওই সেই প্রফেসর। কি বলছিস? যাকে দেখে তুই ক্রাশ খেয়েছিস সেই তোর গোপন প্রেমিক? ওই সেই আমার ক্রাশ। হেনা জিনিয়া বেরিয়ে আসতে সুজন ও সাজিদ গিয়ে দেখা করে। সাজিদ বলে, কেমন আছিস এখন? ভালো, তোর বল, ওখানে সব ঠিক আছে তো? আব্বুর লোকেরা সবাইকে ধরে নিয়েছে, তুই ভাবিস না, সব ঠিক আছে। এখন বল, জিনিয়া আর তোর সম্পর্ক ঠিক হয়েছে? ও মেনে নিয়েছে। আচ্ছা, বোন যে প্রফেসরকে ভালোবাসতো সে কি তুই ছিলি? সেটা আয়ান ছিল। আমাদের ভুলটা কোথায় হয়েছে জানিস? কোথায়? সেদিন যদি তুই ওকে তোর বোনের ফটোটা দেখাতিস, তবে আজ ওদের সম্পর্ক একদম আলাদা হতো। দুজনকে এত কষ্ট পেতে হতো না। ঠিক বলেছিস। তবে যা হয়েছে ভালোই হয়েছে, শেষমেশ দুজনে এক তো হলো। 1 সপ্তাহ পর আয়ানকে রিলিজ করে দেয়। জিনিয়া গিয়ে নিয়ে আসে। বাড়ি ফিরে জিনিয়ার রুমে যায়। রুমে গিয়ে আয়ান জিনিয়াকে বলে, জিয়া, তোমার মনে আছে 1 সপ্তাহ আগে তুমি কি বলেছিলে? কি? তুমি বলেছিলে তোমার রুমে আমার কোনো অধিকার নেই, এমনকি তুমি আমাকে। থাক আয়ান, ওসব বলে আমাকে আর লজ্জায় ফেলো না। আমি তোমাকে বুঝতে পারিনি। কথাগুলো বলতে বলতে জিনিয়া কান্না করে দেয়। তখন আয়ান জিনিয়ার চোখ মুছতে মুছতে বলে,
এই পাগলি, তুমি কাঁদছো কেন? আমি তো মজা করছিলাম। এই, তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমার কষ্ট হয়। আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা হয় না। তুমি কোনো ভুল করনি। তোমার জায়গায় তুমি ঠিক, তাই নিজেকে আর কষ্ট দিও না। আমি তোমায় খুব ভালোবাসি, আর তোমাকে আগের মতোই দেখতে চাই। এমন সময় জুন চলে আসে। জুন বলে, আপি তুমি কাঁদছো কেন? জিজু কিছু বলেছে? না বোন, তোর জিজু আমাকে কিছু বলেনি। আমার চোখে ধুলো পড়েছে, সেটাই বার করছে তোর জিজু। জিজু তুমি কেমন আছো? আমি ভালো আছি জুন। জিজু তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবে তো? ওকে, বলো কোথায় যাবে? তুমি যেখানেই নিয়ে যাবে। এভাবে মজমস্তি করে কয়েকটা দিন কাটে। হেনা ও সুজনের ব্যাপারেও জানতে পারে জিনিয়া ও আয়ান। আয়ান এখন অনেকটা সুস্থ। এর মধ্যে সুজন ও হেনার বিয়ের ব্যবস্থা করে। জিনিয়া হেনাকে বলে, শালা কুত্তি, তুই আমার বোন থেকে বান্ধবী হলি, এখন আবার বোন বান্ধবী থেকেও ভাবি। তুই যে আমার ভাইয়াকে ভালোবাসিস, আমাকে আগে বলিসনি কেন? বলার আর সুযোগ পেলাম কোথায়? আমি যখন জানলাম আমি যাকে রং নাম্বারে ভালোবাসি সে সুজন, আমি তো বিশ্বাসই করতে পারিনি। আর তোকে কি করে বলবো? তার আগে তুই তো নিজেই ডিস্টার্ব ছিলিস, তাই তোকে বলা হয়নি। আজ হেনা ও সুজনের বিয়ে। সাজিদও এসেছে। অন্যদিকে জিনিয়া জয়াকে ডেকেছে। জয়াও এসে বিয়ের কাজ করছে। অন্যদিকে জিনিয়া রুম চেঞ্জ করছে। সেখানে আয়ান চলে আসে। এসে দেখে জিনিয়া শাড়ি পরছে। কি অপরূপ লাগছে। আয়ান চোখ সরাতে পারছে না। কোনো রকমভাবে আয়ান বলে, জান, এভাবে সেচো না, তাহলে নির্ঘাত আমার স্টুডেন্টগুলো তোমার প্রেমে পড়ে যাবে। তাই পড়ুক, আমার প্রেমে পড়বে, তাতে তোমার কি? আমার কি মানে? আমারই তো সব। আমার বউ অন্য কেউ দেখবে কেন? জেলাস, গুড। মাঝে মধ্যে জেলাস হওয়া ভালো। আচ্ছা তাই? আমি মেয়েদের দেখবো? মেয়েদের দিকে তাকিয়ে দেখো একবার, আমি চোখ তুলে নিব। কার? মেয়েদের? না, তোমার। যাও এখান থেকে। হুম হুম, আমি আমার বউকে একটু আদর করি। দেখ, তুমিও না, খুব বদমাশ হয়ে যাচ্ছ। আয়ান জিয়াকে জড়িয়ে ধরে। আর সেই সময় নিচ থেকে জিনিয়ার মা ডাক দেয়, জিয়া নিচে আয়, সবাই অপেক্ষা করছে। আসছি আম্মু, চলো আম্মু ডাকছে। এই শাশু মা এমন কেন বলো তো? বউর সঙ্গে একটু রোমান্স করছিলাম, সহ্য হলো না। দেখ কি বলো না তুমি, চলো নিচে। চলো, তবে একটা কিস দাও, তারপর যাবো। এখন না, পরে দিব, এখন চলো। জিনিয়া ও আয়ান নিচে নেমে আসে। কাজী হেনা ও সুজনের বিয়ে পড়ায়। সবাই হই হুল্লোড় করে বিয়েটা উপভোগ করে। তারপর সাজিদ সুজন ও আয়ানকে প্লেনের টিকিট হাতে দিয়ে বলে, আয়ান সুজন তোদের জন্য একটা সারপ্রাইজ। আয়ান ও সুজন অবাক হয়ে বলে, আমাদের জন্য সারপ্রাইজ বলে? আমাদের জন্য কি সারপ্রাইজ আবার রেখেছিস? এটা দেখ। বলে 4টা টিকিট হাতে ধরিয়ে দেয়। আয়ান টিকিট দেখে বলে, ওটা তো সিমলার টিকিট, আমাদের দিচ্ছিস কেন? আরে এটা তোদের বিয়ের গিফট, তোদের হানিমুন প্ল্যান করেছি, তোরা ওখানে গিয়ে কিছুদিন ঘুরে আয়। ওটা আয়নকে দিতে পারতিস, আমাকে দেওয়ার কি দরকার? কেন? শুধু কি আয়ান বিয়ে করেছে, তুই করিসনি? তোকেও তো যেতে হবে। হেনা ভাবিও তো ঘুরতে যেতে চাইবে, তাই না? তাই তোরা ঘুরে আয়। অগত্যার কোনো উপায় না পেয়ে 4 জন সিমলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাজিদ ও জয়া দুজনে গিয়ে এয়ারপোর্টে ছেড়ে আসে। সুজন ও আয়ানদের জিয়া ও জয়াকে বলে, জয়া, একটু সবার খেয়াল রাখিস। চিন্তা করিস না, আমি আছি। আমিও আছি ভাবি, তোমরা এদিকের কোনো কিছু নিয়ে চিন্তা করো না, তোমরা এনজয় করো। 4 জন ফ্লাইটে বসে। সেখানে একটা নতুন কাপল আছে। তাদের সঙ্গে জিয়া ও হেনার ভালো বন্ধুত্ব হয়। মেয়েটার নাম ইভানা খান। মেয়েটা জিয়া ও হেনাকে বলে, হাই, আমি ইভানা। আপনারা? আমি জিনিয়া, আর এ আমার বোন, বন্ধু, যা বলতে পারেন। ওর নাম হেনা। আচ্ছা, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আপনারা কোথায় যাচ্ছেন? হানিমুন। আর আপনারা? আমরাও। বাহ, খুব সুন্দর। কতদিন হলো? এই তো 2 দিন, আর ওরা আমার বিয়ের কিছুদিন আগে। আচ্ছা, খুব ভালো। দুলাভাই কি করে? আমারও প্রফেসর, আর আমার ভাইয়া কম্পিউটার ইঞ্জিনিয়ার। আচ্ছা। আর আপনারটা? ও একটা সরকারি চাকরি করে। আচ্ছা, খুব ভালো। আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। ফ্লাইট 3 ঘন্টা পর ল্যান্ড করলো। সেখান থেকে তারা গাড়ি নিয়ে হোটেল পৌঁছালো। 2টো রুম আগে থেকেই বুক করে রাখা ছিল। সাজিদ রিসেপশন থেকে চাবি নিয়ে হোটেল রুমে যায়। রুমটা খুব সুন্দর। জিয়া রুম দেখে খুশি হয়ে বলে, আর রুমটা খুব সুন্দর। রুমে বসে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। কত সুন্দর লাগছে জায়গাটা, ঠিক না? তোমার ভালো লেগেছে তো জান? খুব খুব
ভালো লাগছে। আমার তো এখানেই থাকতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে নাও, আমি ওদের ডাকছি, একসঙ্গে নাস্তা করে বেরোবে। কোথায় যাবে? এখানে এসছো ঘুরতে যাবে না? সবাই মিলে ঘুরতে যাব। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। জিয়া ফ্রেশ হয়ে এলো। একটু পর সুজন ও হেনা আসে। সবাই নাস্তা করে বেরোবার কথা বললে হেনা বলে, এই তো এলাম, একটু রেস্ট নিই, তারপর যাব। ঠিক বলেছে, খুব ক্লান্ত লাগছে, একটু রেস্ট নিয়ে তারপর যাব। সন্ধ্যের দিকে তারা বেরিয়ে পড়ে সিমলা শহর দেখতে। কয়েকটা জায়গা ঘুরতে থাকে তারা, যেমন ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিজ ভালো করে ঘুরে দেখে। পরের দিন তারা ক্রেস্ট, মল রোড, সমার হিল এইসব জায়গায় ঘোরার প্ল্যান করে। এই জায়গায় ঘোরার প্ল্যান করে জিয়া বলে, কাল আমরা মল রোড যাব। হেনা জিয়ার কথা শুনে বলে, না, কাল সামার হিলে যাব। দুজনের কথা শুনে আয়ান ও সুজন বলে, ঠিক আছে, জিয়া যা বলেছে আগে ওখানে যাব। না, আগে ভাবে যেখানে বলেছে সেখানে যাব। এই বলে আয়ান ও সুজনের মধ্যে গন্ডগোল লাগে। ওদের ঝগড়া দেখে জিয়া ও নেহা বলে, আমরা সিমলা টেস্ট মিউজিয়ামে যাব, কি বলিস না? হ্যাঁ, সেটাই ভালো। তারপর না হয় মল রোড ও সামার হিল দেখব, এখন আছে তো কিছুদিন। ওদের কথার মাঝে আয়ান বলে ওঠে, যাক, আমাদের প্ল্যান কাজে দিয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস, দুজনে যা শুরু করেছিল তাতে আমরা না ঢুকলে এদের চলতে থাকতো। ওদের কথা শুনে হেনা ও জিয়া অবাক হয়ে বলে, এর মানে তোমরা দুজন ইচ্ছে করে ঝগড়া করেছিলে আমাদের সঙ্গে? মজা দেখাচ্ছি, মজা। বন্ধু পালা, দুজনে খেয়ে গেছে। বলেই আয়ান সুজনের হাত ধরে দেই দৌড়। ওদের দৌড়াতে দেখে জিয়া ও হেনা হাসতে শুরু করে। জিয়া হাসতে হাসতে বলে, দেখেছিস কেমন ভয় করে আমাদের? যা বলেছিস, আমাদের সঙ্গে পাঙ্গা। চল হোটেলে ফিরি। চল। হোটেলে ফেরার পথে সেই মেয়েটার সঙ্গে দেখা হয়। মেয়েটা এসে তাদের বলে, আরে আপনারা এখানে? আমরা তো এখানে উঠেছি, হোটেল মেরিনাতে। আরে আমরাও তো ওখানেই আছি। আপনারা কত নম্বর রুমে? আমরা 301 ও 302 উঠেছি। আমরা 410 নম্বর রুমে। তাহলে তো আমাদের আবার দেখা হবেই। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমরা বন্ধু হতে পারি? এক জায়গায় আছি, দেখা হচ্ছে। না, নিশ্চয়ই বন্ধু হতে পারে, কি বলিস না? নিশ্চয়ই। তাহলে চলো হোটেলে ফেরা যাক। জিয়া চল। যাবো তো, বাজ। বলেই জিয়া তার পায়ের দিকে তাকায়। তাকে পায়ের দিকে তাকাতে দেখে হেনা বলে, তোর পায়ে আবার কি হলো? আরে পায়ে কিছু হয়নি, জুতো ছিঁড়ে গেছে, এই দেখ। বলে ছেঁড়া জুতো হাতে নিয়ে তাদের চোখের সামনে ধরে। এমন সময় আয়ান ও সুজন কড়া নিয়ে আসে। তাদের দেখে জিয়া বলে, তোমরা এখানে? আর ঘোড়া পেলে কোথায়? আগে বসো, তারপর বলছে। সুজন, তুই হেনাকে। এমন সময় দেখে ইভানা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আয়ান বলে, জান, মেয়েটা কে? ওর নাম ইভানা, আমাদের বন্ধু। ওকে একা রেখে আমরা কি করে যাব? সমস্যা নেই, তোমরা যাও, আমি চলে যাব। এমন সময় ইভানার স্বামী অতুল ও ঘোড়া নিয়ে আসে। তিনজন ঘোড়ায় চড়ে হোটেলে ফিরে আসে। জিয়া রুমে এসে ওয়াশরুমে যায়। এদিকে আয়ান রিসেপশনে বলে খাবার অর্ডার করে। রুমে আসতেই জিয়া ওয়াশরুম থেকে বাইরে আসতে দুজন দুজনকে দেখে আটকে যায়। আয়ানের চোখ জিয়ার ভেজা শরীরের দিকে। জিয়া আয়ানকে বলে, ওই এভাবে ড্যাব ড্যাব করে কি দেখছো? তোমার লজ্জা করে না? লজ্জা করবে কেন? তুমি আমার বউ, তোমাকে দেখার অধিকার আমার আছে। তাই বলে এভাবে দেখবে? আমার লজ্জা করে না বুঝি? আচ্ছা তাই লজ্জা করে, তো কোথায় লজ্জা করে শুনি? যাও, তুমি খুব নির্লজ্জ, তোমার সঙ্গে কথা বলবো না আমি, যাও। জিয়ার কথা শুনে আয়ান জিয়ার কাছে এগিয়ে যায়। এদিকে জুন মন খারাপ করে বসে আছে। তখন জুনের মা এসে বলে, কি রে মা, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আম্মু, আপু, ভাইয়ার কথা খুব মনে পড়ছে। সে তো আমারও মন খারাপ লাগছে, মেয়েটাকে ছেড়ে ভালো লাগছে না। এক কাজ কর, ওকে কল কর, একটু কথা বলি। ওকে মা, করছি। ওদিকে জিয়া আয়ান জিয়ার কাছে এগিয়ে আসছে দেখে পেছাতে লাগে। পেছোতে পেছোতে বিছানায় পড়ে যায়। তখন জিয়া ভয় পায় আর আয়ান তাকে জড়িয়ে কিস করতে যায়। এমন সময় জুন কল করে। ফোনের আওয়াজ পেয়ে জিয়া আয়ানকে সরিয়ে বলে, জুন কল করেছে, দাঁড়াও। কল তুলে, হ্যাঁ জুন বল, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের কথাই মনে পড়ছিল তাই ফোন দিলাম। তুমি ঠিক আছিস তো?
হুম, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দুলাভাই কোথায়? ও আমার পাশে আছে। আম্মু কোথায়? আম্মু কেমন আছে? আম্মু ভালো আছে। আম্মুই তো তোকে কল করতে বললো। আচ্ছা, আম্মুকে ফোন দে। ওকে, এই নাও কথা বলো। জুন তার আম্মুকে ফোনটা দেয়। ফোন নিয়ে জুনের আম্মু বলে, হ্যাঁ মা জিয়া, বল কেমন আছিস মা? ওখানে সবাই ভালো আছে তো? কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ আম্মু, আমরা ভালো আছি। ওরা সবাই এখন অনেক জায়গায় ঘুরে এসে যে যার রুমে গেছে। কোনো সমস্যা নেই, তোমরা নিজেদের খেয়াল রেখো। ওকে মা, সাবধানে থাকিস। হ্যাঁ, তোমরাও সাবধানে থাকবে। জিয়ার মা কল কেটে দেয়। আয়ান বলে, সবাই ভালো আছে তো? হুম, সবাই ভালো। ওদিকে হেনা বেডের ওপর শুয়ে আছে। সুজন তার পাশে শুয়ে হেনাকে জড়িয়ে ধরে পেছন থেকে, তারপর বলে, বেবি কি হলো, পরিশ্রম হয়ে গেছে নাকি? একটু হয়েছে, খুব ক্লান্ত লাগছে, মাথাটা খুব ধরেছে। আমি মাথায় হাত বুলিয়ে দেব? দাও, যদি একটু ভালো লাগে। সুজন হেনার মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ হাত বোলাতে বোলাতে দুজনেই ঘুমিয়ে পড়ে। হোটেলের স্টাফ এসে অনেকবার ওদের ডেকে না পেয়ে আয়ানদের বলে। জিয়া জানায়, আপনারা চিন্তা করবেন না, ওরা ঘুমিয়ে গেছে মনে হয়। ওরা ঘুমালে ওদের সাড়া পাওয়া যায় না। জিয়ার কথা শুনে তারা চলে যায়। জিয়াও আয়ানকে বলে, আমিও একটু ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। ওকে, তুমি ঘুমাও, আমি একটু সাজিদের সঙ্গে কথা বলে আসছি। ওকে, যাও। পরের দিন ইভানার ডাকে জিয়া ঘুম থেকে উঠে দেখে রুমে আয়ান নেই। রুমের বাইরে এসে ইভানাকে বলে, ইভানা, আমার হাজবেন্ডকে দেখেছো? না, ওনাকে তো দেখিনি। আচ্ছা, আমি দেখি আমার বন্ধুর রুমে আছে কিনা। আচ্ছা ঠিক আছে, দেখো। জিয়া হেনার রুমে গিয়ে হেনাকে ডাক দেয়। হেনা ভেতর থেকে বলে, দাঁড়া, দরজা খুলছে। হেনা দরজা খুলতেই জিয়া বলে, হ্যাঁ না, তোর দুলা ভাই এখানে এসেছিল? না তো, দুলাভাই তো আমাদের রুমে আসেনি। তোদের রুমে নাই? না, ওকে দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম হয়তো তোদের কাছে এসেছে। না, দুলাভাই আসেনি। ভাইয়া কোথায়? ও ওয়াশরুমে আছে। আচ্ছা, আমি নিচে গিয়ে দেখছি। ওকে, তুই গিয়ে দেখ, আমরা আসছি। ওকে, আয় তোরা, আমি দেখি ও কোথায় আছে। জিয়া নিচে আসে। সুজন রুম থেকে বেরিয়ে এসে হেনাকে বলে, হ্যাঁ না, কে এসেছিল রুমে? জিয়া, কেন, কিছু বলেছিল? দুলাভাইকে খুঁজতে। কেন, আয়ান কোথায়? জানি না, নিচে চলো দেখি কোথায় গেল। ওকে, আমি শার্টটা পরিয়ে নিই। সুজন শার্ট পরে নিচে আসে। জিয়ার সঙ্গে দেখা হতে সুজন বলে, জিয়া, আয়ানকে পেলি? না ভাইয়া, ওকে দেখতে পাচ্ছি না। কল করছি, কলও পাচ্ছি না। আমার না খুব ভয় করছে ভাইয়া। ভয় পেতে হবে না, আমি দেখছি আশেপাশে কোথাও গেছে কিনা। ওকে ভাইয়া, আমিও হোটেলটা খুঁজে দেখছি। জিয়া, হেনা ও সুজন পুরো দিন খুঁজতে থাকে, কিন্তু আয়ানকে খুঁজে পায় না। জিয়া হোটেল রুমে বসে কান্না করছে। হেনা তাকে সান্ত্বনা দিয়ে বলে, জিয়া, একটু শান্ত হয়ে বস, ও তো গেছে, দেখি কি হয়। সাজিদ ভাইয়া কল করে পুলিশের সঙ্গে কথা বলছে, ওনার কিছু একটা করবে। ও তো এমন না, কোথাও গেলে বলে যায়। ওর কোনো বিপদ হয়নি তো? দেখি অফিসার এসে কি জানায়। একটু পর সুজন ফিরে আসে, মন খারাপ। জিয়া সুজনকে দেখে তার কাছে দৌড়ে গিয়ে বলে, ভাইয়া, ওর খবর পেলে? না রে, কোনো খবর পেলাম না। একটা কথা বলতো, কালকে কি ওর সঙ্গে কিছু হয়েছিল? না, ওর সঙ্গে কথা বলে আমি ওকে বললাম ঘুমাবো, তখন ও বলল ঠিক আছে, আমি সাজিদের সঙ্গে কথা বলে আসছি। আমি বললাম ঠিক আছে। তারপর আমি কখন ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম ভাঙলো, ঘুম থেকে ওঠার পর ওকে দেখতে পাইনি। আচ্ছা, সাজিদের সঙ্গে কথা বলার পর ওর খবর জানিস না? দাঁড়া, আমি একবার সাজিদকে কল করে দেখি ওদের রাতে কি কথা হয়েছিল। ওকে ভাইয়া, দেখো। সুজন সাজিদকে কল করে। সাজিদ সুজনের কলটা দেখে রিসিভ করে বলে, হ্যাঁ সুজন, বল, আয়ানকে কি খুঁজে পেলি? না ইয়ার, পাই না, পুলিশ খোঁজ করছে, একটু খবর পেলে জানাবে বলেছে। আমি তোকে অন্য একটা কথা বলতে কল করলাম। বল। বলছি, তোর আর আয়ানের কালকে কি কোনো কথা হয়েছিল? মানে এমন কোনো কথা হয়েছে কি যে ওটা নিয়ে টেনশন করতে পারে? সাজিদ সুজনের কথা শুনে কিছুক্ষণ ভেবে বলে, না, তেমন তো কোনো কথা হয়নি, আয়ানও তো তেমন কিছু বলেনি। একটু ভালো করে মনে কর, ফোনে কথা বলার সময় ওর ভয়েস শুনে কোনো কিছু। কথাটা বলতে সাজিদ আবারও একটু চুপ থেকে বলে,
ও ফোনে কথা বলতে বলতে একবার জিজ্ঞাসা করেছিল কে দরজায়, এটা বলতে শুনেছিলাম। তারপরও কল রাখছি বলে ফোন রেখে দেয়। তারপর কি হয়েছে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, রাখ। আমি একবার রিসেপশনে গিয়ে খোঁজ নেই ব্যাপারটা। ওকে, দেখ, পরে আমাকে বলিস। ওকে, পরে বলছি। সুজন ফোন রেখে জিয়া ও হেনাকে বলে, হ্যাঁ না জিয়া, রিসেপশনে চল, ওখানে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করতে হবে। সিসিটিভি ফুটেজ কেন ভাইয়া? চল না, গেলেই বুঝতে পারবি। তাহলে তাড়াতাড়ি চলো। সুজন জিয়া ও হেনা রিসেপশনে গিয়ে সিসিটিভির ফুটেজ দেখার অনুরোধ করে। অনেক কষ্ট করে ফুটেজ চালাতে দেখে কয়েকটা ছেলে মুখে মাস্ক পরে আয়ানকে তুলে নিয়ে যায়। ফুটেজ দেখে জিয়া কান্না করে ফেলে। সুজনকে বলে, সুজন চলে যায়। জিয়া কান্না করছে, হেনা তাকে সান্ত্বনা দিচ্ছে। ওদিকে জয়া সাজিদকে বলে, ভাইয়া, আমার আয়ানকে ফিরিয়ে দাও। ওকে কারা নিয়ে গেল? ওর কোনো ক্ষতি করেনি তো? কিছু হবে না, আমি আয়ানকে ফিরিয়ে আনবো, তুই চিন্তা করিস না। ভাইয়া, ওরা কারা? ওরা আমার আয়ানকে নিয়ে গেল কেন? তোরা থাক, আমি পুলিশের কাছে যাই। ওকে, তুমি যাও, আমি আছি, জিয়াল খেয়াল রাখবো। ওকে, আমি আসছি, তোমরা সাবধানে থাকবে। স্যার, ওদিকের খবর কি? এখন আয়নের কোনো খবর পেলাম না। শুজ চেক করছে, ও খবর পেলে কল করবে বলেছে। আনন্দ করতে গিয়ে কি হলো? মন খারাপ করো না, আমরা আছি তো, আয়নের কোনো ক্ষতি হতে দেবো না। হ্যাঁ, আয়ান ভাইয়াকে ফিরিয়ে আনতেই হবে, না হলে জিয়া শেষ হয়ে যাবে। একটা কথা বলো জয়া। হ্যাঁ স্যার, বলুন না। তুমি সুজনকে ভাইয়া বলো, আয়ানকেও ভাইয়া বলো, তাহলে আমাকে স্যার বলো কেন? তাহলে আপনাকে কি বলবো? সব কথা কি মুখেই বলতে হবে? তুমি বুঝতে পারো না? কি বুঝবো? আমি তো। তোমাকে কিছু বুঝতে হবে না, আমি আসছি। স্যার আসলে। সাজিদ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। জয়া ভাবতে থাকে সাজিদ কি বলতে চেয়েছিল। এদিকে সুজন পুলিশের সঙ্গে কথা বলে। ছেলেগুলোকে ট্রাক করে তাদের আস্তানায় গিয়ে আয়ানকে উদ্ধার করে। পুলিশ তাদের নিয়ে যায়। আয়ান সুজনকে দেখে বলে, সুজন ভাই আমার, তুই কি করে খবর পেলে ওরা আমাকে এখানে এনেছে? অনেক কষ্টে তোকে খুঁজে বের করেছি ভাই। এখন বাসায় চল, জিয়া তোর জন্য অনেক কষ্ট পাচ্ছে। হ্যাঁ ভাই চল, আমি ওর জন্য পাগল হয়ে উঠেছি। আয়ান ও সুজন বাসায় ফিরে আসে। আয়ান দেখে জিয়া কান্না করতে করতে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে। হেনা সুজনকে বলে, সুজন, দোলাভাই কোথায় ছিল? কারা নিয়ে গেছিল বলো? ওরা আয়ানের পুরনো দুশ্মন। ওরা কোনোভাবে খবর পেয়েছিল আয়ান এখানে আছে, তাই ওরা আয়ানকে তুলে নিয়ে গিয়েছিল। ওদেরকে কি করলে? ধরা পড়ছে ওরা? হ্যাঁ, ওদের পুলিশ নিয়ে গেছে। ওদিকে জিয়া আয়ানকে জড়িয়ে কান্না করছে। আয়ান জিয়াকে নিজের থেকে ছাড়িয়ে তার সামনে বসিয়ে বলে, এই পাগল, কি হলো তোমার? আমাদের ঠিক আছে, এত কান্না করো না জান। তুমি যদি এমন করো আমার কি হবে? ওরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই না? ওরা আমার জানকে কেন এত কষ্ট দিল? হেই বাবু, আমি ঠিক আছি তো, কেন করো না। ওরা আমাকে তুলে নিয়ে কিছুই করতে পারেনি। সুজন তো সময় মতো গিয়ে আমাকে বাঁচিয়ে নিয়ে এলো। কোথায় কোথায় ওরা আঘাত করেছে জান? খুব কষ্ট হচ্ছে তোমার? না বাবু, আমি ঠিক আছে। তোমার কাছে এসে গেছে, আমার আর কোনো কষ্ট নেই। আমরা কালকে বাসায় ফিরে যাব, আর এখানে থাকবো না। ঠিক আছে, তাই হবে, আমরা কালকেই ফিরে যাব। সুজন, রিটার্ন টিকিট কাট এমার্জেন্সিতে। ওকে, আমি করছি, তোরা চিন্তা করিস না। পরের দিন জিয়া, হেনা, সুজন, আয়ান সবাই ফিরে আসে। আয়ানকে দেখে সাজিদ জড়িয়ে ধরে বলে, তুই ঠিক আছিস তো ভাই? ওরা শাস্তি পেয়েছে? আমি ঠিক আছে, ওরাও শাস্তি পেয়েছে, এখন বাসায় চলো। জিয়া সাজিদকে বলে, ভাইয়া, জয়া আসেনি? আমি তোমার বন্ধুকে কিছু বলিনি ভাবি, ওকে সারপ্রাইজ দিতে চাই। ও আচ্ছা, চলো তবে বাসায় যাওয়া যাক। প্রায় 2 ঘন্টা পর বাসায় আসে। জিয়া হেনাদের দেখে জুন ও জয়া তার আম্মু সবাই অবাক হয়। জুন এসে বলে, আপু, তোরা ঠিক আছিস? তোরা হঠাৎ ফিরে এলি কেন? জুন ও তার আম্মু কিছু জানে না আয়নের ব্যাপারে, তাই জিয়া ও জুনকে বলে, এমনি জুন, ভালো লাগছিল না তোদের ছেড়ে, তাই জলদি চলে এলাম। জয়া এসে জিয়াকে জড়িয়ে কানের কাছে আস্তে করে বলে, জিয়া সব ঠিক আছে তো? আর কোনো সমস্যা নেই তো? সব ঠিক আছে, চিন্তা করিস না। তোরা আজ আসবি, আমাকে আগে বলিসনি কেন? আমরা আসবো, সাজিদ ভাইয়া জানতো। ভাইয়া কিছু বলেনি? না, উনি তো কিছু বলেনি। উনি যে মাঝে মাঝে কি বলে
আমি তার হাতা মাথা কিছুই বুঝি না। কেন, কি বলছে? বুঝতে পারছি না। না, ছাড় ওসব কথা। জিয়ার মা সবার জন্য খাবার বানাতে যায়। জিয়া রুমে যেতেই আয়ান তার পেছনের রুমে গিয়ে জিয়াকে জড়িয়ে ধরে বলে, জান, এবার খুশি তো বাসে ফিরে এসে? খুব খুশি। তাহলে এখন আমার পাওনা দাও। তোমার পাওনা মানে? পাওনা মানে এটা। বলেই আয়ান নিজের ঠোঁটের দিকে ইশারা করে বলে। সেটা দেখে জিয়া বলে, থাক, তুমি খুব বদমাশ হয়ে গেছো। বদমাস না হলে হয়, একটু দাও প্লিজ। না, যাও, আমি পারবো না। প্লিজ জান, একটু দাও। বলেই আয়ান জিয়াকে জড়িয়ে ধরে। জিয়া আর বাধা দেয় না। জিয়া ও আয়ানের বুকে মিশে যায়। আয়ান জিয়ার ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। জিয়া ও আয়ানের সাথে তাল মিলিয়ে কিস করতে থাকে। কিছুক্ষণ পর জিয়াকে ছেড়ে দিয়ে নিচে এসে দেখে সাজিদ মন খারাপ করে বসে আছে। তখন আয়ান এসে বলে, কি হলো, মন খারাপ করে বসে আছে কেন? আর বলিস না ভাই, একজনকে খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু সে আমাকে বুঝতেই যাচ্ছে না। যদি বুঝতে না পারে তাকে বোঝানোর দায়িত্ব তোর। আমি কি করে বোঝাবো? তুই তাকে মনের কথা খুলে বল, তারপর দেখ কি হয়। এখন বল, কে সেই ব্যক্তি? ওর নাম জয়া। তাই নাকি? জয়াকে মনের কথা খুলে বল, আমরা তোকে সাহায্য করব। সত্যি বলছিস? হ্যাঁ, তুই অপেক্ষা কর, আমরা যা করছি দেখ। আয়ান জিয়াকে সব বলে। সব শুনে জিয়া জয়াকে নিয়ে আয়ানের বলা জায়গায় যায়। আয়ান সাজিদকে নিয়ে আসে। সাজিদকে দেখে জয়া অবাক হয়ে বলে, এইসব কি জিয়া? অপেক্ষা করো, সব জানতে পারবে। বলেই জিয়া আয়ান সেখান থেকে চলে যায়। সাজিদ জয়াকে বলে, জয়া, তোমাকে একটা কথা বলতে চাই, বলতে পারি? বলুন, কি বলবেন? সাজিদ জয়ার সামনে বসে বলে, জয়া, আই লাভ ইউ। জয়া সাজিদের কথা শুনে অবাক হয়ে বলে, স্যার আপনি? চুপ, একদম স্যার বলবে না। শুধু এটা বলো, তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা? তুমি কি আমাকে ভালোবাসো? বাসি স্যার। আবার স্যার? সরি, আর হবে না। সাজিদ ও জয়াকে মনের কথা বলে। জয়া সাজিদকে অ্যাকসেপ্ট করে নেয়। ওদিকে জিয়া, আয়ান, হেনা, সুজন একে অপরের সঙ্গে খুব খুশি। এভাবেই ওরা ভালোবেসে একে অপরের পাশে থাকুক, এই দোয়া করি।